বিএনপি থেকে জামাত ইসলামীতে যোগ দেওয়ার প্রতিযোগিতা চলছে। কে কত নেতা নিয়ে যোগ দিতে পারে, কতজন কর্মী নিয়ে কোন বিএনপি নেতা জামাতে যোগ দিতে পারে, অ্যাজ ইফ একটা কম্পিটিশন চলছে। পত্রিকার পাতা খুললে প্রতিনিয়ত এরকম খবর আসছে। এর বিপরীতে বিএনপি একটু চেষ্টা করে যে আমরাও দুই একজন জামাত নেতা যোগ দেওয়াতে পারি কিনা, কিন্তু পরে দেখা যায় যে ওটা ভুয়া খবর। একজন জামাত নেতা, তাও বহিষ্কৃত, তাকে যোগ দেয়, তারপরে বিএনপি বলে যে 50 জন, অথচ তার মধ্যে জামাত অরিজিনালি একজনই ছিল, যে অনেক আগের জামাত। আর অন্য যারা সব বিএনপির দাড়ি টুপিওয়ালা, ফেক প্রেজেন্টেশন করতে যেয়ে ধরা খায়। আর অরিজিনালি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা প্রতিনিয়ত জামাত ইসলামীতে যোগ দিচ্ছে তাদের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ নিয়ে। জামাত ইসলামের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, যে হাইপ তৈরি হয়েছে, জামাত যে ঢেউ তৈরি হয়েছে, সেই ঢেউতে বিএনপির অনেকে প্রতিনিয়ত জামাত ইসলামীতে ভেসে আসছে। আপনিও জামাত ইসলামীতে যোগ দিন, সময় থাকতে আগে ভাগে। এবার দাঁড়িপাল্লা জিতবে, জামাত ইসলামী সরকার গঠন করবে। আপনি যদি জামাত ইসলামের পক্ষে থাকতে পারেন, বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানানোয় আপনিও ক্রেডিট দাবি করতে পারবেন যে না, আমিও এই জামাতকে ভোট দিয়েছিলাম, তাদের হাত ধরেই বাংলাদেশ হয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া। অতএব আপনি সেই কাফেলায় সামিল হন। আমি একটা কথা বলি, শোনেন। জামাত ইসলামী এবার ক্ষমতায় আসবে, এবং আসতে পারলে আল্লাহর রহমতে 5 বছরে জামাত বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবে। হয়তোবা সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া কেন, আমেরিকা বানিয়ে দিলেও হয়তোবা তার পরের বার ক্ষমতা আসতে পারবে না। তার পরের বার ক্ষমতা আসবে যারা বিরোধী দলে থাকবে তারা। এটা কারণ যতই ভালো কাজ করুক, সরকারি দলকে একটা পর্যায়ে অপছন্দ করা শুরু করে, এবং দলের কিছু লোক কিছুটা জুলুম করা শুরু করবে। এটা রাইট। তো এই কারণে পরবর্তী 5 বছরের ক্ষমতায় না আসুক, সমস্যা নেই, তার 5 বছর পর আবার আসুক। কিন্তু একবার জামাত ক্ষমতায় আসতে পারলে তারা বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবে। বাংলাদেশের উন্নয়নের ইতিহাস যদি দেখেন, সবচেয়ে বেশি উন্নয়ন করেছে এরশাদ, কিন্তু সে এরশাদকে জনগণ টেনে হিসেবে নামিয়েছে। নামাক, আপনার জামাতকে উল্টা পাল্টা করে নামান, কিন্তু বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানানোর সুযোগটা দেন। 5 বছর রাখেন, দেখেন কি করে দেয়। তারপরে 5 বছর আবার বিরতি দিন। দেখুন, এই ইতিহাসের পাঠ হতে হলে আপনাকে তো জামাত ইসলামীতে আসতে হবে। আসুন, জামাত ইসলামীতে আসুন। আমরা আছি জামাতের সাথে, আমরা দেখভাল করছি। উল্টাপাল্টা কিছু করলে আমরা সমালোচনা করব। এই জামাতের হাত ধরেই বাংলাদেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। কিভাবে? বাংলাদেশের টাকার অভাব নাই, চুরি বন্ধ করলেই হয়। চুরি বন্ধ হবে, আবার যোগ্য লোক সারা পৃথিবী থেকে জামাত ধরে আনবে। জামাত দলীয় সরকার এবং দলীয় ভিত্তিতে দেশ চালাবে না। জামাত, আপনি দেখবেন সারা পৃথিবী থেকে যোগ্য বিজ্ঞানী, প্রফেসর যারা বিভিন্ন জায়গায় আছে, ড্রেন হয়েছে, তাদেরকে জামাত বাংলাদেশে নিয়ে আসবে, তাদেরকে দায়িত্ব দিবে। যারা সৎ, জীবনে জামাত করে নাই, করবেও না, সৎ এবং যোগ্য বাংলাদেশি, তাকে জামাত ইসলামী বড় বড় পদ দিবে। তাদের হাত ধরে বাংলাদেশে এগিয়ে যাবে। আপনার মধ্যে একটা নিরপেক্ষ, নির্দলীয় ফিলিংস চলে আসবে যে এটা একটা জনগণের সরকার। এমনকি আমরা আমিরে জামাতকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভাবি। আমিরে জামাত নিজে সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কিছুই না, আমি জামাতের আমিরেই থাকি, তোমরা দেশ চালাও, আমি পিছন থেকে জাস্ট তোমাদেরকে পরামর্শ দিয়ে নসিহত করি। আপনি কল্পনা করতে পারবেন না যে জামাত ক্ষমতা আসলে বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাবে। একদম সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে ফেলবে। এই জন্য জামাত ইসলামীকে আসতে হবে, সমর্থন করতে হবে। 1/2 শতাধিক কর্মী নিয়ে জামাত ইসলামীতে যোগ দিলেন শ্রমিক দল নেতা। এরকম ঘটনা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘটছে। আর নীরবে নিবৃতে বিএনপি থেকে জামাতে যোগ দিচ্ছে এই সংখ্যাটা প্রচুর, কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে পত্রিকা আসেনি, কারণ অনুষ্ঠান করে না। তারা নীরবে নিবৃতে যোগ দেয়, তারা এটা প্রচার করতে চায় না, এবং মনে মনে সিদ্ধান্ত নিলে তো আর আপনি জানবো না। তো অনেকে আমাদের সাথে শেয়ার করে যে হয়তো দাঁড়িয়ে, আমি চিনি, যুগ যুগ ধরে বিএনপির ভোটার, ধানের শীষের ভোটার,
এমনকি নৌকার ভোটার, তার ছেলে এখন জামাতের রোকন, তার মেয়ে ছাত্র সংস্থা করে, বিএনপির বড় নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহর হলে সাদিক কায়েমকে ভোট দিয়েছে এবং সে সেটা গর্বের সাথে বলে। দিস ইজ নিউ বাংলাদেশ, দিস ইজ জামাত শিবির ঢেউ। এরকম অসংখ্য ঘটনা ঘটছে, প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতাটা হচ্ছে এইটা যে বিএনপির এক নেতা আরেক নেতাকে বলবে জামাতের মিছিলে যখন দেখাবে, তুই বিএনপিতে, তুই তো বিএনপি করতি, আমিও বিএনপি করতাম, তুই আসছো জামাতে, আমিও আসছি জামাতে, তুই কয়জন নিয়ে আসতে পারছিস? ভাই আমি তো 50 জন, আর আমি নিয়ে আসছি 75 জন, 75 জন নিয়ে যোগ দিছিলাম, ওই যে আমার দেশে খবর আসছিল মনে আছে, আর তুই 50 জন, তোর চাইতে 25 জন বেশি। এরকম প্রতিযোগিতা চলছে। দেখা হলে বলবে তুই কয়জন, ছাত্র দলের সাবেক এক নেতা, তুই কয়জন নিয়ে আসছো? আমি 10 জন। আরে 10 জন নিয়ে আসছো তো হয়, আমি তো 30 জন। এরকম প্রতিযোগিতা চলছে। আসুন, এই ঢেউ থামবে না, এই ঢেউ বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানাবে। গাইবান্ধার পলাশবাড়িতে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারী মন্ডল। কিন্তু প্রভাবশালী এবং নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, তারা জামাতে আসছে। আর আসছে না কারা? যার টেম্পো স্ট্যান্ড থেকে 10 টাকা খাইতে পারে, তাই না? এ সময় তার সঙ্গে অর্ধশতাধিক কর্মীও জামাত ইসলামীতে যোগ দেন। উপজেলার মনোহরপুর ইউনিয়নের জামাতের কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ আসাদ আলী। এতে বক্তব্য দেন গাইবান্ধা 3 পলাশবাড়ি সাদুল্যপুর আসনের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। জামাতের বাড়িতে একজনই হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসান প্রমুখ। স্থানীয়রা জানান, প্রায় 15 বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুল বারী মন্ডল বর্তমানে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দপ্তর সম্পাদক হিসেবে একাধিক দায়িত্বে ছিলেন। জামাতের পক্ষ থেকে ফুলেল মালা পরিয়ে নতুন যোগদানকারীদের বরণ করা হয়। এ সময় আব্দুল বারী মন্ডলের হাতে কয়েকটি বই তুলে দেন দলের নেতারা। আব্দুল বারী মন্ডল বলেন, দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে জামাত ইসলামের আদর্শ কাজকর্ম উদ্বুদ্ধ হয়ে এই দলে যোগ দিলাম। এটা বললেই হলো না, জামাত ইসলামী কত সুন্দর সংগঠন, দেখেন বই তুলে দিয়েছে। কি বই? ইসলামী সাহিত্য, যে বইয়ের মধ্যে কোরআন আছে, যে বইয়ের মধ্যে হাদিস আছে। কত সুন্দর সংগঠন। আপনি অন্য একটা দল ছেড়ে এসেছেন, আপনার হাতে কোরআন হাদিস ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি আগে হয়তো নিয়মিত নামাজ পড়তেন না, এখন আপনাকে নিয়মিত জামাতে নামাজ পড়তে হয়। আপনি ফজরে ঘুম থেকে না উঠতে পারলে আপনাকে আপনার রাজনৈতিক সহকর্মীরা ডেকে উঠায়, আপনাকে ডাকতে আসে, ভাই আসেন জামাতে নামাজ পড়ি। আপনার জীবনে কি পরিবর্তন আপনি খেয়াল করছেন? আপনিও দেখেন, দল পরিবর্তন করে দেখেন। হ্যাঁ, আপনার দল করার অধিকার, যারা বিএনপি করেন আমরা রেসপেক্ট করি আপনাদের, বা আপনার গণতান্ত্রিক অধিকারকে সম্মান করি, এবং অনেকে মাল্টি পার্টি ডেমোক্রেসিতে অনেকে অনেক দল করবেন, এটাই তো সৌন্দর্য। কিন্তু তারপরও আপনি জামাত ইসলামীতে এসে দেখেন জীবনটা কত সুন্দর, কোনো হতাশা নাই। পরাজিত হলো আপনার মনের মধ্যে যে শান্তি, আপনি এই শান্তি কোথাও পাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী কি জিনিস, বিএনপি সহ পুরো রাজনীতি, পুরো জাতি এখন টের পাচ্ছে। রাজনীতিতে অসাধারণ চাল দিচ্ছে একের পর এক জামাত ইসলামী। দর্শক, জামাত ইসলামীর হাজারো ত্রুটি আছে। কুল্লু বনি আদম খত্তা, সব বনি আদমের ভুল আছে। খৈরুল খত্তাইন, সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে। নবী রাসূলদেরও ভুল ছিল, কিন্তু তারা মাসুম ছিল এবং ভুলগুলো আল্লাহ নিজ তত্ত্বাবধানে সংশোধন করে নিয়েছেন। এজন্য ভুলের উপর ইস্তেকামাত থাকতে পারেনি। এই অর্থে নবীরানীর ভুল, মাসুম, কিন্তু ভুল করেছিল, ভুল সিদ্ধান্ত তারা নিয়েছিল, কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে সংশোধন করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে ভুল ছিল, সবার মধ্যে ভুল থাকবে। তো জামাত শিবিরের মধ্যে তো আপনি হাজারো ভুল পাবেন, নেতৃত্বের দুর্বলতা পাবেন, অযোগ্যতা পাবেন, এটা একদম স্বাভাবিক। বিএনপি আওয়ামী লীগের নেতারা কি সবাই যোগ্য ছিল? আওয়ামী লীগ তো সবচেয়ে যোগ্যদের দল বলা হয় বাংলাদেশে, কিন্তু সেই যোগ্যদের দলকে পালাতে হয়েছে না?
এই যোগ্যদের দলে শেখ সেলিমের মতো অশিক্ষিত মাস্তান, সে হতো এমপি, আইন প্রণয়ন করবে। আইন আইন বানান করতে পারে, ল বানান করতে পারে। ল বানান কি LAW না LOW, এইটা বলতে পারে শেখ সেলিম। এ হচ্ছে ল প্রণেতা, বুঝতে পারছেন? তো এই জায়গায় ত্রুটি বিচ্যুতি থাকবে, কিন্তু সব ছাপিয়ে জামাত ইসলামী সত্যি বাংলাদেশে এবং বিশ্বের বুকে ইউনিক। এমনকি ইখওয়ানুল মুসলিমিন, সাদাত পার্টি, জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী হিন্দ, জামাত ইসলামী শ্রীলঙ্কা, জামাত ইসলামী আফগানিস্তান, সবকিছু ছাপিয়ে বাংলাদেশ জামাত ইসলামী শ্রেষ্ঠ। ইখওয়ানের অনেক জায়গার চাইতে বাংলাদেশ জামাত শ্রেষ্ঠ। এটা জামাত যে কি জিনিস এখন দেখছে। এই হাসিনা কি ভেবেছিল, জামাতের কোমর ভেঙে দিয়েছে, সবাইকে ফাঁসি দিয়েছে, ক্রসফায়ার, নির্যাতন। তা ওরা তো দমন, এখন ওরা থাকলো ওই নামকা হস্তে, ওরা আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু জামাত কি জিনিস, ঘুরে দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছেই। হাসিনা পালানোর সাথে সাথে জামাত রাষ্ট্র ক্ষমতা আসার জন্য প্রস্তুত। অবশ্যই এটা আল্লাহর সুন্নাত, জমিনে যাদের রক্ত ঝরে আল্লাহ তাদের ক্ষমতা দেন। তো জামাত ইসলামী ক্ষমতা পাবে, এটা ল অফ নেচার, এটা আল্লাহর সুন্নাতের মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্নাত, ক্ষমতা দেওয়ার যে নীতি, সে ক্রাইটেরিয়া জামাত পড়ে গেছে। জামাত ক্ষমতায় আসবে, এটা অনিবার্য, এটা কেউ ঠেকাতে পারবে না। আপনার কাছে অবাক লাগবে, আশ্চর্য লাগবে, কিন্তু ইট ইজ রিয়ালিটি দ্যাট জামাত ইসলাম ক্ষমতা আসবে। যেমন ডাকসুতে শিবির জিতবে, এটা জামাতের কাছেও অবাক লাগতো যে এমনি জামাত বাংলাদেশে ক্ষমতা আসবে, ঠিক আছে, কিন্তু ডাকসুতে শিবির জিতবে না, এইটা বাদ। কিন্তু সে ডাকসুতেই শিবির জিতেছে। জাকসুতে তো আরো অসম্ভব ছিল। আমি একটা গল্প বলেছি না, যে ষাঁড় গরু থেকে 2 কেজি দুধ বের করেছে, এরকম অসম্ভবকে সম্ভব করেছে। তো চলমান রাজনীতির বিভিন্ন ধাপে ধাপে জামাত অসাধারণ রোল প্লে করছে। হ্যাঁ, জামাতের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা অনেকে করছে এবং সমালোচনা বেশি বেশি করবেন। এটা একটা জামাতের দুর্বলতা স্টিল নাও, যে জামাতের সমালোচক নাই। আমি কিছুটা সমালোচনা করি, আরো সমালোচনা করা দরকার। এই সিদ্ধান্তটা ঠিক হয়নি, নানান বিষয় বলি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা কি দেখি, যে জামাতের পক্ষে তো গণজোয়ার। 5 আগস্টের পর থেকে জামাতের নানান সিদ্ধান্তে নানান সমালোচনা আছে। এইটা এইভাবে না করলে ভালো হতো, জামাত রাজনীতি বোঝে না, NGO, কত খোঁচা কি। সে মোহাম্মদ ইশরাকরা কত ধরনের সমালোচনা করতেন। কিন্তু ঘুরে ফিরে আপনি তো দেখছেন যে জামাতের পক্ষে গণজোয়ার। এই রিয়ালিটি তো অস্বীকার করা যাবে না। মানুষ জামাত ইসলামকে চাচ্ছে এবং ফ্রি ফেয়ার ইলেকশন হলে জামাত ক্ষমতা আসবে। বিভিন্ন জরিপে জামাত এগিয়ে আসছে। এমনকি সর্বশেষ যে একটা জরিপ দেখলেন যে বিএনপির 41%, জামাতের 30%, না, ওখানে জামাত বিএনপির চাইতে ছাড়িয়ে গেছে। রিয়ালিটি এটা, কারণ ওই জরিপের স্যাম্পল কালেক্ট করা হয়েছে ডাকসু নির্বাচনের আগে, আর ডাকসু জাকসুর পর জামাতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। তা গণজোয়ারের আগে এখন করেন না জরিপ। এই আগামী 15 অক্টোবরের পর 20 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত স্যাম্পল নেন, জামাতের জনপ্রিয়তা 50% ছাড়িয়ে যাবে দেখবেন। কারণ এই 15-16 অক্টোবর এই টাইমটা রাকসু চাকসু তো শিবির জিতবে, তারপর আর একটা ঢেউ তৈরি হবে ডাকসু জাকসুর পর। তখন বুঝবেন যে জামাত কি। জরিপ করেন তখন সাহস থাকলে। আমি মনে করি যে জামাতের উচিত টাকা পয়সা দেওয়া জরিপ সংগঠনগুলোর, যে 16 অক্টোবর থেকে বা 17 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত স্যাম্পল নেওয়া হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে ডেটা অ্যানালাইসিস করে ফাইন্ডিংস ডিক্লেয়ার করা হবে। জামাতের জনপ্রিয়তার ধারে কাছেও বিএনপি যেতে পারবে না। তো প্রত্যেকটা ধাপে ধাপে জামাত অসাধারণ খেলছে। এমনকি যেমন বিসিবি নির্বাচনে জামাত আমিনুল ইসলাম বুলবুলকে সমর্থন দিয়ে দিয়েছে, বিএনপির বিরুদ্ধে প্রার্থী। চমৎকার, এটা একটা খেলা। এবং নির্বাচন, জামাত এখন সম্ভাবনা তৈরি হয়েছে যে জামাত নির্বাচনে জিতবে, সব রেডি কার্যত। কিন্তু তারপরেও সংবিধান সংস্কার ছাড়া, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জামাত নির্বাচনে যাবে না। পিয়ার সিস্টেমের উপর জামাত অনড়। মানে এটাও জামাতকে বিভ্রান্ত করার একটা বিভ্রান্ত হওয়ার একটা পরিস্থিতি, যে জামাতের পক্ষে যে গণজোয়ার,
এতে ওভার কনফিডেন্ট হয়ে জামাত বলে থাকতে পারে, ঠিক আছে আমাদের দাবিগুলো ওগুলো কথার কথা, নির্বাচন যে কোনো সময় হলে কোনো দাবি দেয়, নির্বাচন যেভাবে ইচ্ছে সেভাবে হোক, আমরাই তো ক্ষমতায় যাব, রেডি। তা না, কঠিন চাল দিচ্ছে জামাত। স্পষ্ট কথা, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, বিয়ার সিস্টেম আসতে হবে, সংস্কার হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এমনকি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। দেখেন স্থানীয় সরকার নির্বাচন যে বিএনপি ভয় পায় তার একটা প্রমাণ এই যে সর্বশেষ যে ইনোভেশনের যে জরিপটা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আপনারা দেখেছেন যে স্থানীয় রাজনীতিতে জামাতের উপর বেশি সংখ্যক মানুষ সন্তুষ্ট, বিএনপির চাইতে ডাবল মানুষ সন্তুষ্ট জামাতের উপর। তাহলে স্থানীয় সরকার নির্বাচন হলে সিটি কর্পোরেশন, পৌরসভা, জামাতের ইতিহাসে কোনোদিন কেউ সিটি কর্পোরেশন মেয়র হতে পারেনি। এবার সবগুলো সিটি কর্পোরেশনে জামাত জিতবে, জামাত চরমনায় জোট জিতবে। বরিশালে জিতবে শায়েখে চরমনায় জামাতের সমর্থনে, আর অন্য জায়গায় সব জায়গায় জামাতের, হয়তো বা রংপুরটাও জামাত চরমনাইকে ছাড় দিতে পারে যদি জোটগতভাবে সিটি কর্পোরেশন নির্বাচন হয়। এবং এই দাবির উপর ইস্তেকামত এখনো আছে জামাত চরমনাই, এবং হতে পারে, তো ঠিক আছে। এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও বলেছেন যে জাতীয় নির্বাচন নিয়ে যেহেতু এখন আর অনিশ্চয়তা নাই, ঠিক আছে এখন স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, হোক। তো দর্শক, সব মিলিয়ে জামাতের সর্বশেষ স্ট্যান্স সংবিধান সংস্কার ছাড়া নির্বাচন হতে পারবে না, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হতে পারবে না। জামাতের জনসমর্থন যদি 52% হয়, তারপরে সংবিধান সংস্কার লাগবে, এক্সিস্টিং কাঠামোতে কোনো নির্বাচন নয়, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি লাগবে। এখন জামাতের এত জনপ্রিয়তা এবং ইউনূস যেভাবে নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন, জুলাই সনদ বা সংস্কার এগুলো বাদ দিলেও সারা পৃথিবীকে এনগেজ করতে যাচ্ছেন, তাতে কারচুপি করা বিএনপির জন্য কঠিন হবে। যেমন ডাকসু জাকসুতে কারচুপির চেষ্টা করেও পারেনি, এরকম হয়তো পারবে না, কিন্তু তারপর সংবিধান সংস্কার, জুলাই সনদ এগুলো লাগবে। এটা হচ্ছে জামাতের আসল দূরদর্শিতা, যে ওভার কনফিডেন্ট হয়ে শুরু করে নির্বাচনে চলে যাব তা না, এগুলো করতেই হবে, সংবিধান সংস্কার করতেই হবে। অসাধারণ রাজনীতি। 26 দিনে জামাত ও শিবিরের রাজনীতিতে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে, যেটা জামাত শিবির ইতিহাসে কখনো, আমি 26 দিনের ডেটা নিয়ে হাজির হয়েছি, এত বড় ঘটনা ঘটেনি। 2026 সালেই ক্ষমতায় আসতে যাচ্ছে জামাত ইসলামী। আমরা সেই প্রেডিকশন করতে পারি, সে আলামত দেখতে পাচ্ছি গত 26 দিনের ঘটনা প্রবাহে, সারা পৃথিবীর দৃষ্টি। এবং জামাতকে অনেকে চায়, জামাতের মধ্যে ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবী এখন পটেনশিয়াল দেখছে, সম্ভাবনা দেখছে, তারা নড়ে চড়ে বসেছে। দর্শক, গত 26 দিনে জামাত ইসলামের সাথে, মানে 5 আগস্টের পরের চিত্রটা আগে দিই আপনাদেরকে। 5 আগস্টের পর থেকে 35টা দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এরা জামাত ইসলামের সাথে সাক্ষাৎ করেছে। 35টা দেশ বুঝেন, 35টি দেশ ও সংস্থা, এর মধ্যে সাপোজ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করা মানে এর মধ্যে 29টা আছে, 28টা আছে। এর মানে বাংলাদেশে কূটনৈতিক কার্যক্রম আছে এমন কেউ বাকি নেই যারা জামাত ইসলামের সাথে সাক্ষাৎ করেনি বা জামাত সম্পর্কে ডিটেইলস জানতে আসেনি, আগ্রহ, যে না এদেরই তো সমর্থন। এটা 5 আগস্ট পর থেকে চলে আসছিল, কিন্তু ডাকসু জাকসুর পর হঠাৎ করে ম্যাসিভলি বেড়ে গিয়েছে। তো দর্শক, গত 4 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, মানে এই 26 দিনে 19টা দেশ এবং 3টা সংস্থার রাষ্ট্রদূত, প্রতিনিধি এরা জামাত ইসলামের সাথে সাক্ষাৎ করেছে। এটা নজিরবিহীন। 26 দিনে 19টা, মানে এটা বাংলাদেশে একটা রাজনৈতিক দল, তারা রাজনীতি করবে, তারা জনগণের কাছে যাবে। ডিপ্লোম্যাটিক মিটিং এটা কালে ভদ্রে হয়, এটা 3 মাস 4 মাসে 1টা 2টা হতে পারে, কিন্তু না, এরা সিরিয়াল দিয়ে জামাতের কাছে আসছে। 26 দিনে 19 + 3 21টা বৈঠক, 22টা বৈঠক, এটা অস্বাভাবিক, নজিরবিহীন। এটার এক্সাম্পল জামাত ইসলামীতে নেই। 5 আগস্টের পর এই গত 26, আমি যেটা বললাম যে 4 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, এটা ছিল সবচাইতে গোল্ডেন টাইম কূটনৈতিক সারার দিক থেকে।
এরকম ইতিহাস খুঁজে আমি একটা এক্সাম্পল পেয়েছি কাছাকাছি, যদিও এক্সাক্ট ডেটাটা পাইনি। 2008 সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে, সে নির্বাচন বিতর্কিত ছিল, ডেফিনেটলি সাজানো ছিল, জনগণ ভোট দিতে এসেছিল, কিন্তু সূক্ষ্ম কারচুপি হয়েছিল। 4 সালে ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতা এসে, আপনারা জানেন, তারপরে তো ফেসিস্ট হয়ে দীর্ঘদিন ক্ষমতা ছিল। সে 8 সালের ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কেন্দ্রিক যে কূটনীতিকদের আগ্রহ ছিল অনেকটা সেরকম। ওইরকম এই 26 দিনে যে 22টার কথা বললাম, 22টা বৈঠক, ওইরকম 26 দিনে হয়তো বা 19টা 20টা বা 15টা বৈঠক শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে হতো। অথবা যখন 96 সালে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন একদম তুঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বে, তখনকার সময়ও কূটনীতিকদের এরকম আগ্রহ ছিল। এখন দেখেন, জামাতকে কেন্দ্র করে এই কূটনৈতিক তৎপরতা এবং কূটনৈতিক তৎপরতার ফল আমরা জানি। ভিতরের খবর কি জানতে চায়, যে অবস্থা তো ভালো, আপনারা তো ক্ষমতায় আসবেন, জনগণের হিউজ সমর্থন, তা আপনাদের আপনার ক্ষমতা কি করবেন ক্ষমতায় আসলে, এই প্রশ্ন কাকে করে? যে ক্ষমতা আসবে বিশ্বাস করলে তো এই প্রশ্ন করা হয়। সাপোজ আমাকে আপনি যদি জিজ্ঞেস করেন, রাস্তায় দেখা হয়, ভাই আপনি এমপি হলে কি কি করবেন, এই প্রশ্ন আপনি কখন করবেন? যখন আপনি জানবেন না যে ভাই ইলেকশন করবে এবং তিনি জিততে পারেন, সম্ভাবনা আছে। এটা না হলে তো এমপি হলে কি করবেন এই প্রশ্ন আসে না। ঠিক তদ্রুপ আপনারা ক্ষমতা আসলে কি করবেন। অনেক এই কূটনীতিকরা অনেকেই এসে জামাতকে বলছে আপনাদের ম্যানিফেস্টো দেন, আপনাদের নির্বাচনের পর আপনাদের ম্যানিফেস্টো, নারী নীতি, শ্রমনীতি এগুলো দেন আমাদেরকে। জামাত অনেক ক্ষেত্রে মৌখিকভাবে বলেছে, অনেক ক্ষেত্রে লিখিতভাবে দিয়েছে। এর অর্থ কি? যে তারা ধরে নিয়েছে জামাত ক্ষমতায় আসছে, এখন তাদের ম্যানিফেস্টো গুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি কিভাবে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পারবো। বুঝতে পারছেন কোথায় চলে গিয়েছে জামাত? এবং বিএনপি আওয়ামী লীগের কথা যদি বলি, জামাত কোন জায়গায় এগিয়ে গেছে, আমি শিবির শব্দটা কিন্তু ব্যবহার করেছি। যে কূটনৈতিক সাড়া পাওয়ার দিক থেকে তো শিবির এখানে রিলেভেন্ট হওয়ার কথা না, কারণ আওয়ামী লীগের ইতিহাস আছে। 8 সালে ব্যাপক ডিপ্লোম্যাটিক সাড়া পেয়েছিল, আগ্রহ ছিল, 96 সালে ছিল। কিন্তু ছাত্রলীগের সাথে কিন্তু কূটনীতিকদের মিটিং টিটিং এগুলো ছিল না। ছাত্রলীগ আলাদা মতো কাজ টাজ করত, এবং বিএনপি যখন কিছুটা সাড়া পেত, আপনারা কখনো দেখেছেন যে ছাত্র দলের সাথে অমুক দেশের কূটনৈতিক প্রতিনিধির সাথে বৈঠক বা অমুক এনজিওর সাথে বৈঠক? খুব কম হয়েছে, আছে কিন্তু একদম লিমিটেড। কিন্তু শিবিরেরটা অত প্রচারও হয় না, আমি আপনাদেরকে বলছি। এই গত 26 দিনের কথা বা আরো কয়েক মাসের কথা যদি বলি, শিবিরের বেশ কয়েকজন নেতা চীন সফর করে এসেছেন, এটা নিয়ে তোলপাড় হয়নি। আর শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ওই টাইপের না, তার চাইতে লোয়ার লেভেলের অনেকে চীন সফর করে এসেছেন। শিবিরের বেশ কয়েকজন নেতা তুরস্ক সফর করে এসেছেন, এবং সামনে ইউরোপ আমেরিকার সফর আছে। বুঝতে পারছেন? শিবিরের ছেলে, এবং এই যে তারা নিজেদের উদ্যোগে ঘুরতে যাচ্ছে তা না, যেমন চীন তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে। অবশ্যই ছাত্র দলও গিয়েছে, কিন্তু শিবিরও গেছে, শিবিরকে আবার আলাদা দাওয়াত দেয়। আবার ডিপ্লোম্যাটিক মিশনের সাথে শিবিরের বৈঠকের চাইতে, শিবির যেহেতু একটা ছাত্র সংগঠন, বিভিন্ন এনজিও, মানবাধিকার সংস্থা, এই টাইপের সংগঠনের সাথে শিবিরের প্রচুর বৈঠক, এনজিও, মানবাধিকার সংস্থার সাথে অনেক। এবং তারা শিবিরের কাছে আসে, সবগুলো কিন্তু প্রেস রিলিজ আকারে আসে না, আপনারা জানেন না। শিবিরের কাছে তাদের কর্মপদ্ধতি, দর্শন জানতে চায়, তাদের সংবিধান চায়, তাদের কোনো ম্যানিফেস্টো থাকলে সেটা চায়, তারা এটা নিয়ে যায়, ইংরেজিতে অনুবাদ করে পড়ে। মানবাধিকার সংস্থা থেকে শুরু করে এনজিওদের আগ্রহ শিবিরের প্রতি প্রচুর। এটা ঘটছে, এটা কখন ঘটে? এরা ক্ষমতায় আসবে, এদের সাথে আমার বাইল্যাটারাল এবং আরো অনেকে মনে করে যে মাল্টিল্যাটারাল রিলেশনস কন্টিনিউ করতে হবে, দ্যাটস ওয়াই এখন আমাকে জানতে হবে। এইটা ঘটছে বাংলাদেশে। মানে এক কথায় যদি বলি, এই যে নজিরবিহীন কূটনৈতিক সাড়া, এটার সিগনিফিকেন্স হচ্ছে যে 2026 সালেই জামাত ইসলামী ক্ষমতায় যাবে, এই বিশ্বাস অনেকের মধ্যে ঢুকে গেছে, বিশেষ করে ডাকসু এবং জাকসুতে শিবিরের বিজয়ের পর। কারণ ডাকসু থাকে যেদিকে, পুরো জাতি থাকে সেদিকে, এটা বাংলাদেশের ইতিহাস। ডাকসু যা বলে সেটাই বাংলাদেশ হয়। বাংলাদেশের কনভেনশনাল ছাত্র রাজনীতি বাংলাদেশকে কিছুই দিতে পারেনি, কিন্তু ডাকসু দিয়েছে। সে ভাষা আন্দোলন ডাকসু,
ঊনসত্তরের গণঅভ্যুত্থান ডাকসু, ৭১-এর মুক্তিযুদ্ধ ডাকসু, সেই পতাকা উত্তোলন ডাকসু। আপনি বাংলাদেশের ইতিহাস দেখলে দেখবেন ডাকসুর সফলতার ইতিহাস। ওইটাকে অনেকে বিকৃত করে ছাত্র রাজনীতির সফলতার ইতিহাস হিসেবে দেখে। আসলে সফলতাটা বেসিক্যালি ডাকসুর, ছাত্র সংসদে, আরো ঢাকা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গার ইতিহাস দেখবেন ওটা ডাকসুর। তো দর্শক, এই জায়গায় এই ডাকসু জাকসুর পর সবার বিশ্বাস জন্ম নিয়েছে যে জামাত 2026 সালে ক্ষমতায় আসবে। এই জন্যে এই 26 দিনে 22টা বৈঠক, 5 আগস্টের পর থেকে 35টা রাষ্ট্র এবং সংস্থার সাথে বৈঠক, যেটা অস্বাভাবিক, যেটা বিএনপির সাথে ঘটেনি, কোনো দলের সাথে ঘটেনি, শুধু জামাত ইসলামের ক্ষেত্রে ঘটেছে।